বাংলা গল্পে আড্ডায় সকলকে স্বাগত। আজ আমি আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ রচিত ছোট গল্প কিছুদিন। এই গল্পটি 1971 সালের 7ই ফেব্রুয়ারি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প বুদ্ধদেব গুহ রচিত কিছুদিন। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। বর্ষার জল পাওয়া ধান গাছগুলো জলো ভিজে হাওয়ায় জলের উপর টলটল করছে। জলে ভেজা ধান ক্ষেত পেরিয়ে দূরের বাঁশঝাড়ের আর নানা রকম ফলের গাছের জটলার উপর দিয়ে ঝাঁকি মেরে মেরে এক ঝাঁক পায়রা উড়ে বেড়াচ্ছে। লালগোলা প্যাসেঞ্জার দুপাশের জলে তার বাদামি শরীরের ছায়া ফেলে ছুটে চলেছে রানাঘাটের দিকে। জানলার পাশে বসে রিজুর অনেক কিছু ভাবতে ভালো লাগছে। সারাদিন মাথার কাজ করার পর যখনই একটু সময় পায় ও বাসের রড ধরে ভিড়ের গন্ধের মধ্যে দুলতে দুলতে ঝুলতে ঝুলতে অথবা এক একটা ট্রেনের জানলায় ও শুধু নয়নার কথা ভাবে। তার শীতের রোদের মতো নরম পেলব ত্বকের কথা, তার ঠোঁটের দারুণ মিষ্টি বুনো বুনো গন্ধের কথা। তার কথা ভাবতে ভাবতে রিজুর মন শান্তিতে ভরে আসে। যখন নয়নার কথা ভাবেও তখন ওর চারদিকের সব গোলমাল, সব চিৎকার, সব কিছু ভুলে গিয়ে নিজেকে ও নিজের ভাবনার পশমের মধ্যে লুকিয়ে নিয়ে কেবলই তার কথাই ভাবতে চায়। শুধুই যার জন্যে ও বেঁচে আছে, যার জন্য ও ওর শরীর ও মনকে প্রতি মুহূর্তে এক দারুণ আনন্দের জানলার দিকে প্রতিনিয়ত ঠেলে দিচ্ছে। ওর স্বপ্নময় কবষ্ণ জগতে, ওর শান্তির সুগন্ধি শামিয়ানার নিচে ও প্রতিদিন নিরুচ্চারে সুরেলা গান গায়, যা ও নিজে শোনে আর ও ছাড়া একমাত্র অন্য আর একজন শুনতে পায় বলে ও বিশ্বাস করে। নদীটা পেরোলো, গম গম আওয়াজ করে ট্রেনটা। কিছুক্ষণের মধ্যেই রানাঘাট স্টেশনে ডিস্ট্যান্ট সিগন্যালটা দেখা দিল। গাড়িটার বেগ কমে এলো। তারপর লালগোলা প্যাসেঞ্জার রানাঘাট স্টেশনে এসে স্থির হয়ে দাঁড়ালো। ফার্স্ট ক্লাস চেয়ার কারের অ্যাটেন্ডেন্ট বেলডাঙ্গা স্টেশনে একটি বড় পাকা কুমড়ো কিনেছিলেন। কুমড়োটার গায়ে একবার সস্নেহে হাত বুলিয়ে প্যাসেঞ্জারদের দিকে চেয়ে বললেন, কেউ চা খাবেন স্যার? চায়ের তেষ্টা পেয়েছিল রিজুর। ও চায়ের অর্ডার দিল। রেলওয়ে ক্যাটারিংয়ের বেয়ারা এসে এক পট চা দিয়ে গেল। চাটা বেশ আরাম করে খেল রিজু। চা খেতে খেতে রিজুর গতকালের কথা মনে পড়ে গেল। কাল নয়না কেমন সুন্দর ভঙ্গিতে শাড়িটা বুকের ওপর ফেলে বাঁকা হয়ে বসেছিল রিজুর সামনে। ও কেমন চা ঢালতে ঢালতে সুবীরের মুখের দিকে তাকাচ্ছিল। ও কোনো কথা বলছিল না, ওরা কোনো কথা বলছিল না। অথচ সেই নীরবতা ওর সুন্দর আঙুলের চামচ নাড়ার টুংটাং শব্দে আর চোখের চাউনিতে কেমন সরব হয়ে উঠেছিল। রিজু চায়ের পেয়ালাটা শেষ করে নামিয়ে রাখতে রাখতে ভাবছিল, কিছু না বলেও কত কথা বলা যায়। আশ্চর্য, ভাগ্যিস মানুষের চোখ ছিল, তাই তো ও চোখ মেলে নয়নার চোখে এমন করে তাকাতে পারে। বেয়ারা এসে চায়ের দাম নিয়ে ট্রে নামিয়ে নিয়ে চলে গেল। এমন সময় একদল বাচ্চা বাচ্চা ছেলে, এই 10 থেকে 15 বছরের মধ্যে বয়স হবে, ফুটবল খেলে কাদামাখা শরীর ও পোশাক নিয়ে কামরার দরজায় এসে দাঁড়ালো। ওরা ইতস্তত করছিল। সকলে মিলে উঠে পড়ে চেয়ার কারের পরিষ্কার সিটগুলোকে নোংরা করবে কিনা ভাবছিল। এমন সময় ওদের মধ্যে থেকে একটা 10 বছরের ছেলে দরজায় দাঁড়ানো অ্যাটেন্ডেন্টকে বলল, কিরে সালা, দেখছিস কি? দরজা খোল। অ্যাটেন্ডেন্ট একবার মুখ ফিরিয়ে গাড়ির ভিতর দেখে নিল যাত্রীদের মুখের দিকে। রিজুও তাকালো একবার মুখ ফিরিয়ে। চেয়ার কারের এদিকটাতে দুজন দারোগা বাবু এবং আরও জনা আটেক ভদ্রলোক ছিলেন।
সকলকে পোশাকে আশাকে ভদ্রলোক বলেই মনে হচ্ছিল। দারোগাবাবুদের চেহারা হালুইকরের দোকানের যোগানদারের মতো। তফাৎ এই যে গামছা না পরে ইউনিফর্ম পরেছেন। দুদিকে দুপা ছড়িয়ে তাঁর কোলা ব্যাঙের মতো বসেছিলেন। দুজনেরই হাতের কাছে মেঝেতে শোয়ানো প্রায় 2 কেজি সাইজের একটি করে মুখ হাঁ করে কালো কাতলা মাছ। দারোগাবাবুদের কোমরে চামড়ার বেল্টে রিভলভার। যখন কোনো যাত্রী কোনো কথা বললেন না, তখন অ্যাটেন্ডেন্ট দরজায় দাঁড়ানো ছেলেটিকে বললেন, কি হচ্ছে ভাই, টিকিট কাটুনি? কিছু না লক্ষ্মী সোনা, এখানে গোলমাল করো না। নেতাগোছের ছেলেটি ধমকে উঠল, বলল, চপ, আমি কি তোর সাঁটলি যে শোনা শোনা করছিস? তারপর ব্যাপারটা যে কি হলো বোঝা গেল না। কামরা শুদ্ধ ভদ্রলোকদের ভাবলেশীন মুখগুলোর দিকে তাকিয়ে কোনো সাহায্য পাবার আশা না দেখে অ্যাটেন্ডেন্ট দড়াম করে দরজা বন্ধ করে দিলেন। দরজাটা সঙ্গে সঙ্গে লক করে দিলেন ভিতর থেকে। সঙ্গে সঙ্গে ট্রেনের হুইসেলও বাজল। ছেলেগুলো একসঙ্গে চেঁচিয়ে উঠল, ওরে সালা রেলের চাকর, চল পায়রাডাঙ্গা, তোর টেংরি খুলে নেব। বলেই ছেলেগুলো ঝপাঝপ আশেপাশের কামরায় উঠে পড়ল। ট্রেনটা ছেড়ে দিতেই এতক্ষণ যে সমবেত ভদ্রমণ্ডলী চুপ করে বসেছিলেন, তারা সবাই যুগপাত নড়ে চড়ে বসলেন। দুজনের মধ্যে যে দারোগাবাবু পান খাচ্ছিলেন, তিনি বললেন, কি করুন যায় কয়েন তো। পরক্ষণেই পেছনের সিট থেকে একজন বলে উঠলেন, পরের স্টেশনে পায়রাডাঙ্গা, জানলার দরজা বন্ধ করে চুপ করে বসে থাকুন মশাই, নইলে সর্বনাশ হবে। রিজুর মাকে একটা পোকা নড়ে উঠল। ও বলল, এ আপনারা কি বলছেন? অতটুকু 10-12 বছরের ছেলেদের ভয়ে দরজা জানলা বন্ধ করে বসে থাকতে হবে? ওর মুখের কথা কেড়ে নিয়ে সকলে সমস্বরে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ মশাই, অনেক হয়েছে। বীরত্ব দেখাতে চান? আপনাকে একা একা প্ল্যাটফর্মে নামিয়ে দিচ্ছি। বীরত্ব দেখান গিয়ে সেখানে। আপনার মতো বীরত্ব দেখাতে গিয়ে আমাদের ইজ্জত খোয়াতে রাজি নই আমরা। ইট পাটকেল ছুঁড়লে মাথা যখন ফেটে যাবে, তখন কি আপনি বাঁচাবেন? আমরা সকলেই শান্তিপ্রিয় মশাই, শান্তিপ্রিয়। অশান্তির মধ্যে আমরা নেই, যাব না কখনো। দারোগাবাবু ততক্ষণে জানলা বন্ধ করে ফেলেছেন। জানলাটা একটু তুলে থুক করে পানির ছিবড়ে ফেলে বললেন, মশাইয়ের কি বক্তব্য? রিজু বলল, আমরা কি চুরি করেছি যে দরজা জানলা বন্ধ করে অন্ধকূপে বসে থাকতে হবে? রিজুর পাশে স্যুট পরা ভদ্রলোক পকেট থেকে দামি রুমাল বের করে সশব্দে একবার নাক ঝাড়লেন। তারপর এক গাদা থকথকে কফ রুমালে মুড়ে রুমালটি আবার পকেটে রেখে বললেন, ইজ্জত আগে না আপনার গোয়ারে তুমি আগে? আপনার জন্যে কি মান ইজ্জত খোয়াবো মশাই? এত লোকের বিরুদ্ধাচরণ করতে একা একা পেরে উঠবে না দেখে রিজু চুপ করে থাকল। দেখতে দেখতে তার দুপাশের সব জানলা, কাঁচ, কাঠ, জাল সব ছপাং ছপাং করে সবাই বন্ধ করে ফেললেন। গাড়িটা অন্ধকার হয়ে গেল। অ্যাটেন্ডেন্ট আলো জ্বেলে দিলেন গাড়ির। সম্মানিত ভদ্রলোকেরা গম্ভীর মুখে বসে খবরের কাগজের জ্বালাময়ী সম্পাদকীয় পড়তে লাগলেন। একজন হঠাৎ বললেন, এ দেশের আর কিছু হবে না। দ্বিতীয় দারোগাবাবু বললেন, তাড়াতাড়িতে ভালো সোনামুখ পাওয়া গেল না কৃষ্ণনগরে। পাওয়া গেলে কাতলা মাছের মুড়ো দিয়ে ভালো ডাল খাওয়া যেত। দেখতে দেখতে ট্রেনটা পায়রাডাঙ্গা স্টেশনে এসে গেল। ট্রেনটা থামতেই কতগুলো নিষ্পাপ কচি গলার স্বর শোনা গেল বাইরে প্ল্যাটফর্মে। একজন বলল, দেখ রে সালারা, ভয় পেয়ে পেয়ে জানলার খড়গড়ি আটকে বসে আছে। বলতেই ওরা সমস্বরে হো হো করে হাসতে লাগলো। কে যেন বলল, সালারা কুকুরের বাচ্চা রে। তারপর আরেকজন বলল, মার সালাদের। একথা বলার সঙ্গে সঙ্গেই ওরা সকলে মজা পেয়ে গেল। বন্ধ দরজা জানলায় দমাদম কিল ঘুষি মারতে লাগলো। 2-1টা ইঁটও পড়ল। গাড়ির মধ্যে ভদ্রলোকেরা সবাই দরজার বন্ধ লকের দিকে চেয়ে তাঁদের ইজ্জত যে এ যাত্রা নির্বিঘ্নে রক্ষা পেল এটা জেনে নিশ্চিন্ত হয়ে খবরের কাগজ পড়তে লাগলেন।
অত্যন্ত মনোনিবেশ সহকারে। এমন সময় রিজুর মাথার সেই পোকাটা আবার নড়ে চড়ে উঠল। রিজু এক দৌড়ে উঠে গিয়ে দরজাটা খুলে ফেলল। দরজা খুলেই দরজায় দাঁড়িয়ে ছেলেগুলোকে ধমক দিয়ে বলল, তোমরা কি করছো কি, হ্যাঁ? ছেলেগুলো অত বড় গাড়ির রুদ্ধ দরজা জানলার মধ্যে থেকে একমাত্র রোগা পাতলা একজন লোককে ওরকম সাহসের সঙ্গে বেরিয়ে আসতে দেখে ওদের উল্লাস থামিয়ে একটু থমকে দাঁড়াল। পুরো ব্যাপারটা ওরা প্রথমে শুধু মজা করবার জন্যই শুরু করেছিল রানাঘাট স্টেশনে, কিন্তু গাড়ি শুদ্ধ ধেড়েগুলো যে এমন কেঁচোর মতো কুঁকড়ে যাবে তা ওরা ভাবতেও পারেনি। এটা দেখে ওদের মজাটা অনেক গুণ বেড়ে গেছিল। রিজুকে দেখে ওদের সম্মান করতে ইচ্ছে করল প্রথমে, কিন্তু পরক্ষণে ওরা বুঝতে পারল যে ওকে সম্মান করার মানে নিজেদের অপমান করা। তাছাড়া ওদের মজার নাটকটা যখন প্রায় জমে উঠেছিল তখন কেউ তাতে বিঘ্ন ঘটাক এ ওরা চায়নি। একজন চেঁচিয়ে উঠল, ওরে সালা, এ তো দেখি বাঘের বাচ্চা। আর একজন টিপ্পনি কাটল, কুকুরের বাচ্চার দুলে বাঘের বাচ্চা। রিজু বলল, তোমাদের হয়েছে কি? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? ছেলেগুলো নিঃশব্দে ও নীরবে একবার সবকটা বন্ধ জানলার দিকে চোখ বুলিয়ে নিল। ওরা বুঝতে পারল একপাল কুকুরের বাচ্চার মধ্যে একটা বাঘের বাচ্চাকে একেবারেই মানায় না। একটি ছোট ছেলে আচমকা একটা আদলা ইট ছুঁড়ে মারল রিজুর দিকে। ইটটা রিজুর চোখে গিয়ে লাগল। চশমাটা ভেঙে দিয়ে ডান চোখটা একেবারে থেঁতলে দিল ইটটা। রিজু চিৎকার করে উঠে চোখের দু হাত চাপা দিয়ে প্ল্যাটফর্মের ওপরে পড়ে গেল। বাঁ চোখটা খুলে দেখল ওর ডান চোখের রক্তমাখা থ্যাতলানো মণিতে ওর ডান হাতের আঁজলা ভরে গেছে। রিজু পড়ে যেতেই পান খাওয়া দারোগাবাবু দৌড়ে এসে দরজাটা ভেতর থেকে লক করে দিলেন। ছেলেগুলো সবাই ওদের হারানো মজা ফিরে পেয়ে অন্ধ রিজুর ওপর ঝাঁপিয়ে পড়ল। এক গাড়ি কুকুরের বাচ্চার সামনে ওরা মনের আনন্দে একটা দলভ্রষ্ট বাঘের বাচ্চাকে পেয়ে হাতের সুখ, পায়ের সুখ, ওদের অপ্রতিহত ইচ্ছের সুখ করে নিতে লাগলো। কতক্ষণ ওকে মাটিতে ফেলে ছেলেগুলো সমানে মারতে লাগলো তা রিজুর মনে নেই। রিজু ওর ঘোরের মধ্যেই শুনতে পেল হুইসেল বাজিয়ে রুদ্ধ জানালার ইজ্জতের গাড়িটা ধীরে ধীরে ওর সব সহযাত্রীর কালো কফের মতো সম্মান নিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। জ্বরের মধ্যে বিড়বিড় করে রিজু বলল, নয়না, আমার মানুষের চোখ এরা উপড়ে নিয়েছে। এই রক্তাক্ত কোটরে আমি একটি বাঘের চোখ বসিয়ে নেব। কিছুদিন আমার মানুষের চোখ, ভালোবাসার চোখ বিশ্রাম নিক। এখন বাঘের চোখের দিন, এখন বাঘের চোখের দিন কিছুদিন।